অঞ্চল। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবি তথা দেশের প্রতিটি মানুষ সোচ্চার। এই দৃঢ় অঙ্গীকারের সাথে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কক্সবাজার রিজিয়ন আজ মাদক, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক সাফল্যের চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমাদের সাহসী জওয়ানরা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত সীমান্ত পাহারা দিয়ে চলছে, যেন কোনো অপশক্তি দেশের অভ্যন্তরে প্রবেশ না করতে পারে। গত কয়েক মাসে বিজিবি যে সাফল্য অর্জন করেছে তা শুধু সংখ্যায় নয়, বরং আমাদের জাতীয় নিরাপত্তা এবং যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষার প্রতিচ্ছবি। আসুন আজ আমরা এই সাফল্যের কথা শুনি এবং একসাথে মাদক ও চোরাচালান মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি। নিঃসন্দেহে আপনাদের উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করেছে। আপনারা সকলেই অবগত আছেন যে ভৌগোলিক কারণে বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্ত অঞ্চল মাদক চোরাচালানের জন্য একটি অন্যতম ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই অঞ্চলে দুর্গম পাহাড়ি পথ, ঘন জঙ্গল, নদীপথ এবং বিশাল সমুদ্র মাদক ব্যবসায়ীদের জন্য চোরাচালানের বহুমাত্রিক রুট তৈরি করেছে। মায়ানমার থেকে বাংলাদেশে মাদক চোরাচালানের প্রধান রুটগুলি নিয়ে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করব। কক্সবাজার সীমান্তে মূলত দুটি চোরাচালান পথ। এক নম্বর উখিয়া টেকনাফ সীমান্ত, যা নাফ নদী দ্বারা বেষ্টিত, এবং দ্বিতীয়ত উপকূলীয় এলাকা অর্থাৎ মহেশখালী, বাঁশখালী, কুতুবদিয়া, আনোয়ারা, যা কুয়াকাটা পর্যন্ত বিস্তৃত। নাফ নদী ও সমুদ্র উপকূল বেষ্টিত এলাকাসমূহ চোরাচালানের অন্যতম দুটি প্রধান পথ, যার মাধ্যমে ইয়াবা, ক্রিস্টাল মেথ আইস এবং অন্যান্য মাদকদ্রব্য বাংলাদেশে চোরাচালান হয়ে থাকে। উল্লেখ্য, নাফ নদীর তুলনায় উপকূলীয় অঞ্চল দিয়েই অধিকাংশ মাদকদ্রব্য মায়ানমার থেকে বাংলাদেশে চোরাচালান হয়। আমরা ধারণা করতে পারি প্রায় ৮০% মাদকই সাগর পথে উপকূলীয় এলাকাসমূহ হয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে, যা আগে শুধু আমাদের ধারণার মধ্যে থাকলেও এখন আমাদের কাছে এই পথে চোরাচালানের অনেক ডিজিটাল ফুটপ্রিন্ট আছে। এই ফুটপ্রিন্ট সমূহ বিশ্লেষণ করে আমরা দেখেছি বর্ণিত রুট সমূহ ব্যবহার করে মায়ানমার থেকে আসা মাদকদ্রব্য আমাদের দেশের যুব সমাজ এবং অর্থনীতির একটি মারাত্মক হুমকি। এছাড়া এখন আর নাফ নদী ব্যবহার করে বাংলাদেশ থেকে বিভিন্ন নির্মাণ সামগ্রী ডিজিটাল তথ্যপত্র দিয়ে সাগরে দায়িত্ব পালনকারী আমাদের দেশের বাংলাদেশ নেভি এবং কোস্টগার্ডকে প্রতিনিয়ত সহায়তা দিয়ে তিন দ্বীপের ছেড়া দ্বীপের দক্ষিণে কিছু নৌ চলাচলের রাডারের ইমেজ। গভীর রাতে এভাবে প্রতিনিয়ত বাংলাদেশ থেকে মালামাল পাচার হয়ে মায়ানমারে যায়, আর এর পরিবর্তে একই পথে বাংলাদেশে আসে ভয়াল মাদক। আধুনিক যন্ত্রের ব্যবহারের মাধ্যমে প্রাপ্ত এই তথ্য আমরা বাংলাদেশ নেভি এবং কোস্টগার্ডের সাথে শেয়ার করে থাকি। আর এটা হচ্ছে গত 14ই সেপ্টেম্বরের আর একটি রাডার ইমেজ। আর এটাই হচ্ছে আমাদের সাগর পথে চোরাচালান প্রতিরোধের সমন্বিত অভিযান এবং অন্যান্য বাহিনীকে সহায়তা। বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজিবি নাফ নদী কেন্দ্রিক টেকনাফ, উখিয়া এবং নাইখনছড়ি সীমান্তে মাদক চোরাচালান রুটে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে। আমাদের জওয়ানরা জীবনের ঝুঁকি নিয়ে এই সকল রুটে দিনরাত টহল দিচ্ছে, যাতে কোনো মাদক ব্যবসায়ী তাদের উদ্দেশ্য সফল করতে না পারে। সম্প্রতি কক্সবাজার, টেকনাফ, রামু, নাইখনছড়ি এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর দিক নির্দেশনায় কক্সবাজার রিজনের অধীনস্থ ব্যাটালিয়নগুলি নিরলসভাবে মাদক চোরাচালান দমন অভিযান চালিয়ে বিশেষ সফলতা অর্জন করেছে। এছাড়া সম্মানিত মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশের সার্বিক দিক নির্দেশনায়
প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং তার কার্যকর সিদ্ধান্তগুলো মাদক বিরোধী অপারেশনকে সফল করতে সহায়তা করছে। বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। এই মূল মন্ত্রকে ধারণ করে কক্সবাজার রিজিয়ন তার দায়িত্বপূর্ণ এলাকায় সব চ্যালেঞ্জ মোকাবেলা করে মাদকদ্রব্য আটক করতে অন্যান্য সময়ের তুলনায় বেশি কার্যকর ভূমিকা পালন করে অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে। উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়ন সমূহ গত 15 জুলাই 2025 হতে অদ্যাবধি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে। এর মধ্যে 28 লক্ষাধিক ইয়াবা, ক্রিস্টাল মেথ আইস, গাঁজা এবং মদ রয়েছে। এই সমস্ত অভিযানে 188 জন আসামি আমরা আটক করতে সক্ষম হয়েছি। স্ক্রিনে বিগত 4 মাসে আমাদের মাদকদ্রব্য আটকের একটি পরিসংখ্যান দেখানো হয়েছে, যেখানে আমরা প্রায় 46 লক্ষ ইয়াবা আটক করতে সক্ষম হয়েছি, যার বাজার মূল্য 23,48,87,568 টাকা এবং এর সাথে 336 জন আসামি আমরা আটক করতে সক্ষম হয়েছি। এখন কিছু উল্লেখযোগ্য মাদক আটকের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমটি গত 14 আগস্ট 2025 তারিখে 4,80,000 পিস ইয়াবা উদ্ধার। 9 সেপ্টেম্বর 2025 তারিখে 2,80,000 পিস ইয়াবা উদ্ধার। 9 সেপ্টেম্বর তারিখে আবার 1 লক্ষ পিস ইয়াবা উদ্ধার। 13 সেপ্টেম্বর তারিখে 2,40,000 পিস ইয়াবা উদ্ধার এবং সর্বশেষ গতকালকে টেকনাফে 1,20,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এগুলি ছিল বড় বড় ইয়াবা উদ্ধার। এছাড়া আরো অনেক উদ্ধার রয়েছে, যেগুলি স্বল্প সময়ে এখানে উপস্থাপন করা সম্ভব হলো না। এছাড়াও আমাদের অনেক আভিযানিক সফলতা রয়েছে, যার কিছু সচিত্র প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। এবছর সর্বমোট 22টি অস্ত্র এবং 5 জন আসামি আমরা আমাদের অস্ত্রবিরোধী অভিযানে আটক করতে সক্ষম হয়েছি। আটককৃত অস্ত্র গোলাবারুদের সর্বমোট সিজার মূল্য 22,37,220 টাকা। গত 2 মাসে আমরা 223টি বার্মিজ গরু আটক করতে সক্ষম হয়েছি, যার সিজার মূল্য 3,74,10,000 টাকা এবং গত 2 মাসে 6,72,59,587 টাকার অন্যান্য চোরাচালানি মালামাল আমরা আটক করতে সক্ষম হয়েছি। এছাড়াও রোহিঙ্গা অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধে বিজিবি কার্যকরী ভূমিকা রাখছে। কক্সবাজার রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় কিছু অসাধু মানব পাচারকারী বা দালাল চক্র প্রশাসনের দৃষ্টির আড়ালে সাগরে মাছ ধরার অজুহাতে সাগর পথে বিভিন্ন দেশে রোহিঙ্গা এবং স্থানীয় জনসাধারণকে পাচার করে থাকে বলে অভিযোগ রয়েছে, যা বিভিন্ন সূত্র থেকে জানা যায়। বিজিবি সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সাগর পথেও মানব পাচার প্রতিরোধে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এই বছর এখন পর্যন্ত 47 জন মানব পাচারকারী আমরা আটক করতে সক্ষম হয়েছি। এই 47 জনকেই পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়াও 21 জন পলাতক রয়েছে, যাদের নামেও মামলা দেওয়া হয়েছে। বিজিবি বিভিন্নভাবে আমরা অভিযান পরিচালনা করে থাকি এবং ইয়াবা বা মাদক অভিনব পন্থায় আমাদের এই টেকনাফ উখিয়া সীমান্ত হয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাচার হয়ে থাকে। তার কিছু সচিত্র আপনাদেরকে আমি দেখাচ্ছি। বোটের পাটাতন অথবা সিএনজির হেডলাইট, শুকনা মরিচ, বেগুন, মানুষের পেটের ভিতর, এভাবে ইয়াবা চোরাচালান হয়ে থাকে। আচারের প্যাকেট, আচারের বয়ম, স্যান্ডেলের টুকতলি, সাউন্ড বক্স, সুপারির ভিতরেও ইয়াবার চোরাচালান হচ্ছে।
ল্যাপটপ, গাড়ির যন্ত্রাংশ, মোটরসাইকেল কোনো কিছুই বাদ নাই এই ইয়াবা চোরাচালানের জন্য। আমাদের আভিযানিক কার্যক্রমের সীমান্তের নিয়মিত টহলের পাশাপাশি আমরা চেকপোস্ট ডিউটি করি এবং এই চেকপোস্ট ডিউটিতেই এই সমস্ত অভিনব পন্থায় যে ইয়াবাগুলি পাচার হয় সেগুলি আমরা ধরতে সক্ষম হই। আপনারা জানেন যে গত 14ই আগস্ট 2025 তারিখ শুধুমাত্র মালিকবিহীন 1321,90,59,116 টাকার মূল্যের মাদকদ্রব্য আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি। এই ধ্বংসযজ্ঞ ছিল মাদকের বিরুদ্ধে আমাদের অটুট অবস্থানের প্রমাণ এবং সমাজে একটি শক্তিশালী বার্তা প্রেরণ। বিজিবি সন্দেহভাজন এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে এবং তথ্য সংগ্রহের মাধ্যমে চোরাচালান রুটের উপর নজর রাখে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিজিবি চোরাচালান রুটে অভিযান পরিচালনা করে মাদক ও অন্যান্য পণ্য আটক করে থাকে। বিজিবি স্থানীয় জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখে এবং তাদের কাছ থেকে মাদক চোরাচালান সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। বিজিবি মাদক চোরাচালান রোধে রাডার, ড্রোন, নাইট ভিশন ডিভাইস এবং অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছে। এখানে এরকম কিছু অত্যাধুনিক যন্ত্রের ছবি এবং আউটপুট আপনাদেরকে দেখানো হচ্ছে। এটা একটি অত্যাধুনিক থার্মাল ইমেজ ডিভাইসের একটি ভিডিও, যেখানে গভীর রাতে আমরা যে কোনো নৌকা বা যে কোনো মুভমেন্ট, ইভেন কেউ যদি নদী সাঁতরে আসে তাকে আমরা এই অত্যাধুনিক থার্মাল ইমেজ ডিভাইসের মাধ্যমে শনাক্ত করতে পারি এবং আটক করার চেষ্টা করি। আমরা ড্রোনের ব্যবহার করছি, রেডারের ব্যবহার করছি, এছাড়াও ম্যানুয়াল নাইট ভিশন ডিভাইস এবং বাইনোকুলারের ব্যবহার করে থাকি। আমাদের বিজিবিতে একটি সমৃদ্ধ K9 ইউনিট অর্থাৎ ডগ স্কোয়াড আছে, যাদের মাধ্যমে আমরা প্রতিনিয়ত চেকপোস্টগুলিতে সাফল্য পেয়ে যাচ্ছি। তারই কিছু সচিত্র প্রতিবেদন আপনাদেরকে দেখাচ্ছি। অন্যদিকে আভিযানিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি অবৈধ সীমান্ত অতিক্রম, মাইন বিস্ফোরণ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে সীমান্ত এলাকায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম, লিফলেট বিতরণ ও মাইকিং পরিচালনা করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। জনমত তৈরি ও জেলেদের নাফ নদীতে মাছ ধরার ক্ষেত্রে বাংলাদেশের জলসীমা অতিক্রম না করার জন্য অ্যাওয়ারনেস সৃষ্টিতেও কাজ করে যাচ্ছে বিজিবি। উল্লেখ্য, জেলেরা সাগরে মাছ ধরার সময় বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মায়ানমার গমন করলে তারা সে দেশের বাহিনী দ্বারা আক্রান্ত হয়ে থাকে। তবে নাফ নদীতে এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই। এই পর্যন্ত আটককৃত জেলেদের সংখ্যা, আরাকান আর্মি কর্তৃক আটককৃত জেলেদের সংখ্যা 228, ফেরত আনা হয়েছে 124 জনকে, ফেরত আসার অপেক্ষায় আছে 104 জন। 12টি নৌকা আটক করা হয়েছে। এ যাবৎ যে পরিমাণ যে কয়জন জেলে আটক হয়েছে তাদের মধ্যে 95 জন বাংলাদেশি এবং অধিকাংশই এফডিএমএন অর্থাৎ 133 জন এফডিএমএন সদস্য। এছাড়া বিজিবি জনকল্যাণমূলক কাজ যেমন প্রান্তিক জনসাধারণের জন্য চিকিৎসা সহায়তা, মেডিকেল ক্যাম্পেইন, মাইন বিস্ফোরণে আহতদের জন্য আর্থিক সহায়তা প্রদান, সীমান্তে যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করার জন্য নিয়মিত খেলাধুলার আয়োজন করছে। এই পর্যন্ত আমরা 800 থেকে 900 জন জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদান করেছি। গত জানুয়ারি থেকে অদ্যাবধি পর্যন্ত 23টি মাইন বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়েছে। বিজিবি সার্বক্ষণিকভাবে সীমান্ত এলাকার জনসাধারণকে মায়ানমারের অভ্যন্তরে গমনাগমন না করার জন্য সচেতন করে থাকে। বিজিবি মাইন বিস্ফোরণে আহত সদস্যদের উদ্ধার করত, তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান,
করে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। এছাড়াও কক্সবাজার রিজিয়ন কর্তৃক মাইন বিস্ফোরণে আহত 17 জন ব্যক্তিকে 10,000 টাকা করে সর্বমোট 1,70,000 টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বিজিবি কর্তৃক যুব সমাজকে মাদক থেকে রক্ষার জন্য বিভিন্ন সময় খেলাধুলার আয়োজন করা হয়, তারই একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি আমার প্রেস ব্রিফিং এর শেষ পর্যায়ে মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ বিজিবির একটি নিরলস প্রচেষ্টা, সত্যই তা প্রশংসার যোগ্য। আমরা বিশ্বাস করি সকলের সম্মিলিত অংশগ্রহণে আমরা এই মাদকদ্রব্য চোরাচালান রুখতে সক্ষম হব এবং একটি সুন্দর ও সুস্থ ভবিষ্যৎ করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। জি, প্রশ্ন করেন। আমরা জানি যে তারা বিভিন্ন জায়গায় এবং আমরা বিভিন্ন আপনি এতগুলি প্রশ্ন করলে আসলে কি ট্র্যাক রাখা খুব ডিফিকাল্ট। স্যার এই প্রথম দুটো কোশ্চেন আপনার প্রথম দুটো কোশ্চেনের স্যার উত্তর দিক, তারপরে পরেরগুলো। আচ্ছা, প্রথমে আপনার আফিমের যে প্রশ্নটা করলেন বা আফিমের বিষয়টা, আফিম চোরাচালান, এখানে আসলে এখন পর্যন্ত আমরা এরকম কোনো আফিম চোরাচালানের কোনো ট্রেইল আমরা পাইনি। তবে আপনার কাছ থেকে আমরা তথ্য জানলাম, যদি এরকম কোনো চোরাচালান হয় সেটা অবশ্যই আমরা খতিয়ে দেখব। আচ্ছা, যে অস্ত্রগুলি বাংলাদেশে আসছে সেগুলি নিরাপত্তার খাতিরে আমরা অরিজিন বা এটা আমরা আপনাদের কাছে ডিসক্লোজ করছি না। এটা নিরাপত্তার খাতিরে আমরা আমাদের কাছে এই তথ্য থাকছে। তবে অস্ত্রগুলি মিয়ানমার থেকে আসছে এবং এগুলি সাধারণত রোহিঙ্গা ক্যাম্পের দিকেই যায়। এই এই যাতায়াতটা আমরা হচ্ছে যেন এরকম অস্ত্র যাতায়াত যেন না করে সেই বিষয়ে আমরা সোচ্চার আছি এবং কার্যকর পদক্ষেপ নিচ্ছি। আপনার তৃতীয় প্রশ্নটা বলেন। আচ্ছা, আমি এটা অনেকবারই আমার বিভিন্ন প্রেস ব্রিফিং আমি কিন্তু বলেছি আপনাদেরকে যে জেলেরা যখন বাংলাদেশের নদী সীমা অতিক্রম করে হচ্ছে মায়ানমার নদী সীমায় যায়, তারা মাছ ধরার জন্য যাক অথবা ভুল করে যাক, যে কোনো কারণেই নদী সীমা বা সাগরের সীমান্ত ক্রস হতে পারে। যখনই আমাদের জেলেরা নদী সীমান্ত বা সাগর সীমান্ত ক্রস করে মায়ানমার অংশে চলে যায়, তখনই কিন্তু জেলেদেরকে হচ্ছে আরাকান আর্মি কর্তৃক ভীত করা হচ্ছে। এখানে কোনো অবস্থাতেই কখনোই এমন কোনো ঘটনা নাই যে আরাকান আর্মি বাংলাদেশের ভিতরে বাংলাদেশের অভ্যন্তরে এসে কোনো জেলেকে ধরে নিয়ে গেছে। এই এই ঘটনা ঘটেও নাই, আর এই ঘটনা ঘটার কোনো সুযোগ নাই। ধন্যবাদ। আপনার নামটা একটু বলেন, কোন 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 মিডিয়া, এবং আপনার নাম এবং মিডিয়াটা বলেন। জি জি জি, বুঝতে পেরেছি। লাস্ট প্রশ্নটা বলেন।
আসলে আমরা তো এটা সিগনেটরি, কিন্তু আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ মায়ানমার এটা সিগনেটরি না। সুতরাং তারা যখন যখন এখানে জান্তা সরকার ছিল, তখন আমরা তাদেরকে আমাদের বিভিন্ন ফ্ল্যাগ মিটিং এবং বিভিন্ন ইন্টারাকশনের মাধ্যমে আমরা তাদেরকে প্রতিবাদ জানিয়েছি, তাদেরকে এই বিষয়ে লিখিতভাবে বলা হয়েছে, কিন্তু কোনোভাবেই তারা এই মাইনগুলি তখন অপসারণ করে নাই। আর আপনারা জানেন যে এখন হচ্ছে আরাকান আর্মি আসার পরে তারা আবার নতুন করে মাইন এখানে লে করেছে, পুঁতেছে, কারণ তাদের নিরাপত্তার জন্য। তো যেহেতু তারা মাইন ট্রিটি যেটা আছে এটা সিগনেটরি না, সুতরাং আন্তর্জাতিক ভাবেও তাদেরকে কোনো চাপ দেওয়া হচ্ছে বলে আমার মনে হয় না। স্যার, স্যার, আমার নাম সুনীল গুরু। আমি মাথাঘাটের পিছনে কাজ করি। আমার ছোট্ট একটি প্রশ্ন আছে। আমরা আপনার ব্রিফিং এ দেখলাম মানে খুব ঘন ঘন ইয়াবার বড় বড় চালান পদ্ধতি আপনারা আটক করেছেন, উদ্ধার পেয়েছে। তো সম্প্রতি আরাকান আর্মি স্যার বাংলাদেশ মিয়ানমার সীমান্ত দখলে নেওয়ার পরে কি ইয়াবার পাচারের আহ মাত্রাটা কি বেড়ে গেছে? আরেকটা বিষয় হচ্ছে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি আরাকান আর্মির লোকজন তারা বাংলাদেশ সীমান্তে দিয়ে আবার চালান আমাদের বাংলাদেশি পাচারকারীদের হাতে দিয়ে যায়। এই বিষয়টা কতটুকু? আরেকটা প্রশ্ন ইয়েছে, এই যে আমরা বারবার যেটা জানতে পারছি মিয়ানমার নাথ নদী থেকে মিয়ানমার সীমান্ত চলে যাওয়ার কারণে মাছ ধরার নৌকাগুলোকে আরাকান আর্মি ধরে নিয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে তার জেলেদের সচেতন করার জন্য আপনাদের কোনো পরিকল্পনা বা এই ধরনের কোনো প্রক্রিয়া চলমান আছে কি? আরেকটা প্রশ্ন, আমরা প্রায় সময় বিজেপির অভিযানগুলোতে দেখি মালিকবিহীন ইয়াবা উদ্ধার করা হয়। এটার কারণ এটা আসলে কি তার বিষয়টা? বেশিরভাগ ক্ষেত্রে মালিকবিহীন থাকে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার আহ, প্রথম প্রশ্ন যদি আমি মনে করতে পারি, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি যে ক্রস করে এসে বাংলাদেশে দিয়ে যে দিচ্ছি এবং ইয়াবার আরাকান আর্মি এবং ইয়াবার সম্পৃক্ততা আমরা যতটুক জেনেছি যে এখন আহ, আরাকান আর্মির মাধ্যমেই আরাকান আর্মি ইয়াবা ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে এবং তাদের মাধ্যমে ইয়াবা বাংলাদেশে পাচার হয়। তবে বাংলাদেশি যে সমস্ত ব্যবসায়ীরা আছে বা বাংলাদেশি ট্রাফিকাররা, অনেক ক্ষেত্রে রোহিঙ্গারা এই ইয়াবাগুলি মিয়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসে। এখানে আরাকান আর্মি বাংলাদেশিদের হাতে এসে দিয়ে যাচ্ছে এরকম কোনো ঘটনা নাই। আমাদের দেশি জনগণ যারা আছে, যারা স্বার্থান্বেষী, যারা আমাদের দেশের ভালো চায় না, এরকম জনগণ বা এরকম চোরাকারবারিরাই এই ব্যবসাগুলির সাথে সম্পৃক্ত। তারা আরাকান আর্মির কাছ থেকে এই ইয়াবাগুলি এনে বাংলাদেশে নিয়ে আসে। আর জেলেদের ক্ষেত্রে আমি অলরেডি আমার ব্রিফে বলেছি যে আমরা সবসময় জেলেদের সচেতন করি যেন তারা নাফ নদীতে মাছ ধরার সময় যেন বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মায়ানমার অংশে না যায়। আর কেউ যদি মায়ানমার অংশে না যায়, তাহলে আমি আবার বলছি, বারবার বলছি, সবসময় বলবো, কারো সাধ্য নাই আমাদের জলসীমা থেকে আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাবে। আর যার আরেকটা প্রশ্ন ছিল ওনার, এটা একটু উত্তর দিয়ে, এটা হয়তো আপনাদের অনেকেই থাকবে। আসলে মালিকবিহীন, মালিক সহ আমরা সব রকমের সিজারি করে থাকি। এইটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আপনারা যারা টেকনাফ উখিয়াতে বসবাস করেন তারা আপনারা জানেন যে নাফ নদী, তারপরে কেওড়া বাগান, এরপরে বেরিবার, তারপরে বিস্তীর্ণ লবণের ঘের বা মাছের ঘের বা লবণ চাষের মাঠ, এরকম একটা জায়গায় মাদক ধরা যে কত কঠিন, আসামি ধরা যে কত কঠিন, সেটা যদি আপনারা সেখানে অন গ্রাউন্ডে যান তাহলে বুঝতে পারবেন। আর একটা জিনিস এখানে হয়ে থাকে, যখন আমরা এরকম মাদক যখন কেউ নিয়ে যায়, তখন যখন আমরা তাদেরকে তাড়া করি, অনেক সময় তারা মাদকটা ফেলে দৌড়ে চলে যায়, কারণ যদি তারা মাদক না ফেলে আমরা গুলি করব এই ভয়ে তারা মাদকটা ড্রপ করে চলে যায়। যদি তারা মাদক না ফেলে তাহলে আমরা তাদেরকে পার্শ্ব করবো এবং একসময় আমরা তাদেরকে গুলিও করতে পারি। এই একটা ভয় থেকে তারা মাদকটা ফেলে চলে যায়। এই সময় অনেক সময় আসামিদেরকে ধরা সম্ভব হয় না। আর ম্যাক্সিমাম ট্রাফিকেররাই হচ্ছে রোহিঙ্গা, এরা খুব দ্রুতগামী হয়, যে কারণে এদেরকে ধরা খুব কষ্টকর। ধন্যবাদ। মিয়ানমারে এখন কিন্তু আগের নামটা বলেন এবং মিডিয়াটা বলেন। আমার নাম শফিকুল ইসলাম লুৎফর, আমি কাজ করি মিয়ানমারে এখন আগে জান্তা সরকার দেশ থেকে আপনারা কিন্তু কিছু দেশের মধ্যে রাজনীতি তাদের কি করা হয়, কারণ এগুলি তো আরেকজন আমি গঠন করে নিচ্ছি এখন তাদের সাথে আপনারা কিভাবে করে দেওয়া
আচ্ছা। কোশ্চেনটা শেষ হোক, একজন একজন। শেষ হোক, শেষ হোক। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে আরাকান আর্মি সাথে আমাদের ভাবে অফিসিয়াল কোনো যোগাযোগ নাই, যেহেতু তারা অফিসিয়াল কোনো বাহিনী বা কোনো গভর্নমেন্ট না ওই পাশে। তবে যেহেতু তারা আমাদের সীমান্তে আছে, আমাদের প্রতিবেশী হিসাবে আছে, সেই হিসাবে তাদের সাথে আমাদের একটা সমঝোতা আছে। আমরা তাদের সাথে যোগাযোগ করে থাকি এবং এই যোগাযোগের ভিত্তিতে আরেক ভাই যেটা বললেন, আমরা অতীতে অনেক জেলেকে ফিরিয়ে নিয়ে আসছি। প্রায় 104 জন জেলেকে আমরা ফিরিয়ে নিয়ে আসছি আরাকান আর্মির সাথে যোগাযোগ করে। এখনো কিছু জেলে আরাকান আর্মির হাতে আটক আছে, তাদের সাথে যোগাযোগ চলমান আছে। তাদেরও কিছু প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর তারা ফলো করে তারা আশ্বাস দিয়েছে এই জেলেদেরকে আমাদেরকে হ্যান্ড ওভার করবে। আমরা হ্যান্ড ওভার করলে আমরা এই জেলেদের আবার তাদের পরিবারকে ফিরিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু এখানে মাতৃত্বের তারা এক্ষেত্রে পৃথিবীর মাধ্যমে সরকারের যে ডেভেলপ যদি তাদের যে যে আমরা কারিগর সেদিন করা হতো তারা সেক্ষেত্রে নাটকের যে মাইনর যদি তারা না আসতে তাদের আর এই ঘটনা ঘটছে এখন আমি সেক্ষেত্রে আপনাদের ভূমিকা তাদেরকে যে ব্যবস্থা করার কথা আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার প্রথম যে কনসার্নটা যে আমাদের মোহনার এখানে যে দুর্গচরটা আছে যার ফলে এটা একটা বাইপাস করে চলে গেছে প্রায়শই মায়ানমারের ভেতরে জলসীমা ব্যবহার করতে হয়। তো এখানে ইতিমধ্যেই আমরা এই বিষয়টাকে আমরা উপস্থাপন করেছি। এই জায়গায় যে চরের পড়ার বিষয়টা এটাতে সরকারি নীতি নির্ধারণের পর্যায়ে কাজ চলছে, এখানে সমীক্ষা করতে হবে। এখানে এটা একটা বৃহৎ পরিসরের একটা পরিকল্পনা, এটা দীর্ঘমেয়াদী সলিউশন। আর আপনাদের যে দায়িত্বপূর্ণ এলাকাগুলোর বিষয়েও কিছুটা ধারণা দিতে চাই যে এর আগে একজন প্রশ্ন করেছিল যে দ্রুত ফেরত আনা বা গভীর সাগরে যে বিষয়গুলো ঘটে সেটার তথ্য উপাত্ত নিশ্চিত করা স্থানীয় প্রশাসনের মাধ্যমে একটা লম্বা প্রসেস আছে। আর আমাদের সাথে একই দায়িত্বপূর্ণ এলাকায় গভীর সাগর এবং তৎসংলগ্ন এলাকার দেখভালের জন্য নৌবাহিনী এবং কোস্টগার্ড দিন রাত পরিশ্রম করছে, কাজ করছে। তো আমাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশের যে প্রশ্নটা এসছে নাফ নদীতে, এখন পর্যন্ত আমরা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হইনি। তো গভীর সাগরে যে ঘটনাগুলো ঘটে এটার অধিকতর তদন্ত সাপেক্ষে আমরা এখন পর্যন্ত শুধুমাত্র সর্বশেষ যে জেলেদের বিষয়ে আমরা জেনেছি মাত্র 48 জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়। তো এখানে একটা দীর্ঘসূত্রিতার ব্যাপার আছে এবং চলমান যে নিরাপত্তা পরিস্থিতি বিরাজ করছে মায়ানমারে, এরকম একটা নিরাপত্তা পরিস্থিতিতে এই ধরনের মেডিয়েশন বা মধ্যস্থতা একটা লম্বা প্রসেসের বিষয়। নিজের দেশ ছাড়াও বাইরের অনেকগুলো সমস্যা এবং অনেকের সাথে করতে হবে এবং যেভাবে স্যার বলেছেন ইতিমধ্যে আমরা কোনো প্রাতিষ্ঠানিক ভাবে কোনো যোগাযোগের কোনো মাধ্যম নেই। তো এটা একটা সীমান্ত এলাকায় প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদেরকে কাজ করতে, এটা অত্যন্ত কঠিন। তারপরও আমরা এই ভুক্তভোগীদের জন্য আমরা অল আউট সাপোর্ট দিয়ে থাকি আমাদের এখতিয়ার বা দায়িত্বের মধ্যে যতটুকু সম্ভব। চাইল্ড সেন্টার সবসময় এটা খুব শীঘ্রই সম্ভব হবে না, এই বিষয়টাও আমাদের একটু আন্ডারস্ট্যান্ডিং দরকার।
আবার সেই এলাকায় তারা মাছ করতে যায়। সেই এলাকায় আমাদের চিকিৎসা করেন বা যাতায়াত তাদের সবার খারাপ হয়। আপনি আমার পিছনে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আশা করি। এখানে দেখেন বাংলাদেশ থেকে কতগুলি নৌকা মায়ানমারের দিকে যাচ্ছে। নাম্বার অফ নৌকা, নৌকার কোনো শেষ নাই। মায়ানমারে যাচ্ছে, মায়ানমার থেকে আসতেছে। আমাদের ধারণা এই নৌকাগুলি যখন মায়ানমারের দিকে যায়, কোনো একটা কারণে তাদের বোঝাপড়ায় যদি কোনো একটা সমস্যা হয়, তারা ওইখানে আটক হয়ে যায়, আসতে পারে না। নাহলে প্রতিদিন প্রচুর নৌকা বাংলাদেশ থেকে মায়ানমারে যাচ্ছে। তারা যে সীমানা জানে না এরকম কোনো বিষয় আছে বলে আমার মনে হয় না। আমি নাম্বার অফ টাইম সমুদ্রে গিয়েছি অভিযান করার জন্য। জেলেরা ঠিকই জানে সীমানা কতটুক বিস্তৃত, কোন পর্যন্ত গেলে সে বাংলাদেশের ভিতরে থাকবে, কোন পর্যন্ত গেলে সে মায়ানমারের মধ্যে চলে যাচ্ছে, এই সমগ্র ধারণা সকল জেলের আছে। এখানে যখন তারা মায়ানমার অংশে যায়, হয়তো সেখানে কোনো একটা বোঝাপড়ার সংকট থাকতে পারে, যে কারণে তারা ধৃত হতে পারে। অনেক সময় এটা একটা অপশন হতে পারে, অনেক সময় তারা ভুলক্রমেও চলে যেতে পারে। এটাও এটাও একটা যুক্তিসঙ্গত কারণ। যে কারণেই যাক, তারা যেন ওই পাশে না যায় সেটার জন্য তো আমরা সবসময় তাদেরকে সচেতন করছি। এমন না যে আমরা তাদেরকে সচেতন করছি না, বাট তাদের অজান্তে চলে যাওয়ার বিষয়টা আসলেই খুব কম। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা যে ইমেজগুলি আপনাদেরকে দেখাচ্ছি, এই ইমেজগুলির মাধ্যমে আপনারা দেখবেন যে অজস্র নৌকা প্রতিদিন রাতে আমাদের সীমানা ক্রস করে মায়ানমারের ভিতরে যাচ্ছে। কি তাদের উদ্দেশ্য? এই জেলেরা তো আপনাদের সাথেই, মানে আমাদের এলাকাতেই আছে, তারা কেন যায়? এই প্রশ্ন আপনাদের কাছে আমাদের। আপনারা তাদেরকে জিজ্ঞেস করেন যে কেন তোমরা আমাদের সীমানা ক্রস করে আজকে তোমরা মায়ানমারে যাচ্ছ, যে কারণে তোমরা আজকে ধরা ধরা পড়ছো তাদের কাছে। এই প্রশ্ন আপনাদের কাছে থাকলো আমাদের। ধন্যবাদ। এটা এটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেট করা আছে। একটা ইয়াবার দাম কত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটা রেট করা আছে। আমরা যে কোনো কিছু সিজার করলে সেটাকে টাকায় কনভার্ট করতে হয়। এটা একটা, যে কোনো কিছু আমরা আইস সিজার করি, ইয়াবা সিজার করি, বক্স সিজার করি, টাকায় কনভার্ট করতে হয়। এটা আমাদের অ্যাকাউন্টেবিলিটির জন্য, সরকারের অ্যাকাউন্টেবিলিটির জন্য। সুতরাং সবকিছুর রেট নির্ধারণ করে দেওয়া আছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে। না, এটা ভুল কথা। মিয়ানমারে যে মাদকের দাম 10 টাকা, টেকনাফে সেটা 50 থেকে 100 টাকা, এটা ঢাকায় 300 টাকা হয়ে যাচ্ছে। এটা তো রেট, রেটের কারণে না, এইটা চাহিদার কারণে এই এই মাদকের দাম বাড়ে। এটা রেটের কোনো সম্পর্কিত না। আপনার যদি চাহিদা না থাকে, মাদক বাংলাদেশে আসবে না। আপনারা যুব সমাজকে সচেতন করেন যে তোমরা মাদক খেও না, তাহলে বাংলাদেশে কে মাদক আনবে? ধন্যবাদ। আমরা যখন যে টেকনাফ কিংবা মানে সাগর মাছ আমাদের তাদেরকে অ্যাক্সেস করে আমরা যে কোন মাছ আমরা বাজারে যাচ্ছে কিংবা তারা কি রোহিঙ্গা কিনা, তারা কি বাংলাদেশ কিনা, তারা কোন সময় যাচ্ছে, কোন সময় আসছে, এটাকে আমরা বিদ্যুৎ একটু আস্তে কথা কথা না বললে ভালো হয়। ধন্যবাদ। আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। দীর্ঘদিন নাফ নদীতে মৎস্য আহরণ নিষিদ্ধ ছিল, এটা আমরা সবাই জানি। শুধু জেলে না, আপনাদেরও একটা চাওয়া ছিল যে প্রান্তিক পর্যায়ে যারা মৎস্যজীবী আছে তাদের এই নাফ নদীটাকে মৎস্য আহরণের ব্যবস্থা করে দেওয়া হয়। তো সেটার কারণেই আমরা আন্তঃবাহিনী এবং আমাদের যে স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসন সবার সাথে মিলে, মন্ত্রণালয়ের সাথে আমরা
বর্ডার গার্ড বাংলাদেশ উদ্যোগ নিয়েছিলাম এই মৎস্য আহরণের সমাধান করার জন্য। তো সেটার আঙ্গিকে আমরা মন্ত্রণালয় এবং সবার সাথে মিশে বসে একটা অস্থায়ী নীতিমালা তৈরি করেছি, যেটার আঙ্গিকে সকালবেলা বিজিবি পোস্টে রিপোর্ট করে তারা নাফ নদীতে মৎস্য আহরণ করতে চায় এবং ফেরত আসে সন্ধ্যার পূর্বে বিকাল 4টা। এবং এটা নিয়ন্ত্রণ করার জন্য বা সুপারভাইজ করার জন্য মৎস্য অফিসার এবং ইউনো মহোদয় তারা এটার একটা রেজিস্ট্রেশন পদ্ধতি করেছেন, তারা এটাকে সার্টিফাই করেন। তারা যাবেন মৎস্য শিকার করতে এবং যারা সাগরে যায় এই অংশটা বেসিক্যালি কোস্টগার্ড বা অন্যান্য যে বাহিনী আছে সাগরে নিয়োজিত, তারা এটা দেখভাল করে থাকে। তো সেই নীতিমালার আলোকে আমরা প্রতিনিয়ত আমাদের সীমান্তবর্তী এলাকায় তাদেরকে চেক করা হয়, তল্লাশি করা হয়। তো রোহিঙ্গা নদীতে আসার পূর্বে বেশ কয়েকটা চ্যানেল আছে যেখান থেকে রোহিঙ্গা নদীতে আসবে কি আসবে না সেই সেই জায়গাটা চেক হয়ে আছে, তাই না? রোহিঙ্গাদের বিষয়ে একটা নীতিমালা আছে, তাদের দেখভালের জন্য অন্যান্য বাহিনী নিয়োজিত। তো আমরা যদি নদীতে অবশ্যই বাংলাদেশি নয় অবৈধ অনুপ্রবেশকারী কাউকে পাই, তাকে আমরা সংশ্লিষ্ট বাহিনীর হাতে সোপর্দ করি। আচ্ছা, ওনার প্রশ্নের আরেকটু বলি যে আসলে এই ট্রলারে কারা মাছ ধরতে যাবে, কোন ওয়ার্কার যাবে, এগুলি কন্ট্রোল করার জন্য নির্দিষ্ট একটি সংস্থা আছে, একটি বাহিনী আছে। তারা এটাকে বিজিবি তো সীমান্তে না সবকিছু তো আর বিজিবির দায়িত্ব না। আপনি যদি বলেন যে এখানে সবকিছু বিজিবির দায়িত্ব, তা কিন্তু না। এই স্পেসিফিক সমুদ্রে গমনের জন্য কারা সমুদ্রে যাবে, কারা মাছ ধরবে, কোন ট্রলার যাবে না যাবে, এটার জন্য স্পেসিফিক সংস্থা আছে, স্পেসিফিক বাহিনীও আছে যারা এটাকে কন্ট্রোল করে। এটা বিজিবি কন্ট্রোল করে না। ধন্যবাদ। জি, ওনারটা নিয়ে আপনারটা নিচ্ছি। জি, অন্যরা একটা কথা এই মাত্র দখল করতে গিয়ে আপনারা যে যে পলাতক আসামি উল্লেখ করেন, এই পলাতক আসামিকে করার জন্য মালিককে করার জন্য আপনাদের বিজিবির কোনো ওই আদালতে তাদের ব্যাপারে কোনো ইয়ে আছে কিনা, আপনার নির্দেশনা আছে কিনা, এবং মাদকের সাথে যারা ইনভলভ আদালতে কোনো ইয়ে আছে নির্দেশনা আছে কিনা, আপনারা কেউ যে কাজ করে দিন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মাদক দমনের জন্য আমরা তো সবাই মাদক দমন করতে আমরা জমি, কিন্তু আমরাও আছি জনগণের, এবং কাঁটাতারের বেড়া আছে, কাঁটাতারের বেড়া আছে মিয়ানমার, কিন্তু আমাদের কাঁটাতারের বেড়া নেই। এই কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আপনাদের কোনো ভূমিকা নেই। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য। কাঁটাতারের বেড়া, আপনার শেষ প্রশ্ন দিয়ে আমি শুরু করি। তো এই কাঁটাতারের বেড়া দেওয়ার দায়িত্ব কিন্তু বিজিবির না। তবে আমরা বিজিবির পক্ষ থেকে, আপনারা অনেকেও স্বরাষ্ট্র উপদেষ্টা যে মিটিং এ আসছিলেন ওখানে উত্থাপন করেছি বিজিবির পক্ষ থেকে, এবং নাম্বার অফ টাইম বিভিন্ন ফোরামে আমরা উত্থাপন করেছি এই কাঁটাতারের বেড়া এখানে দেওয়া প্রয়োজন। তবে এইটা বিজিবির দায়িত্ব না। আমরা মনে করি দেশের সাধারণ জনগণ সবাই মিলে যদি এই জিনিসটা যদি আমরা উত্থাপন করি, অবশ্যই এখানে কাঁটাতারের বেড়া হবে, এতে কোনো সন্দেহ নাই। মালিকবিহীন ইয়েদের ক্ষেত্রে আদালতের আচ্ছা, আর পলাতক আসামিদের ক্ষেত্রে, যাদেরকে আমরা পলাতক আসামি দিচ্ছি, এদের ক্ষেত্রে আদালতের নির্দেশনা আছে, এবং আমরা তাদেরকে ট্র্যাক করি যে পলাতক আসামি যারা আছে তারা আছে কিনা, এবং যদি কোনো তথ্য উপাত্ত পাই তাহলে আমরা তাদেরকে ধরার চেষ্টা করি। ধন্যবাদ। ওনার প্রশ্নটা নেই, তারপর আপনারটা নিব। ধন্যবাদ। আমরা আজকে আপনাদের কথা শোনার জন্য কিভাবে ইয়াবা আমাদের কাছে একটা প্রতিক্রিয়া হচ্ছে এই ইয়াবা ফার্মা যে নির্মূলে বা ভাষায় একটাই কোনো পদক্ষেপ নেওয়া হবে। আপনারা বলছেন আর একটা নামে কর্তব্যের বাবা ইয়াবা, এটা কিন্তু আমাদের জন্য খুবই অভ্যস্ত এবং থাকতে রইলে কেন আরো অভ্যস্ত থাকতে হচ্ছে ভালো, তাহলে আমরা পরিস্থিতি অবস্থায় একটাই কোনো পদক্ষেপ
এই বিষয়ে যদি প্রথমত, মাদক স্থায়ী সমাধান তখনই হবে যখন মাদকের সাপ্লাই বন্ধ হবে, এবং এটা মাদক একটা সামাজিক সমস্যা। এটা বিজিবি বা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সমস্যা না, এটা একটা সামাজিক সমস্যা। এই মাদকের বিরুদ্ধে যদি আপনি স্থায়ীভাবে এই মাদককে বন্ধ করতে চান, তাহলে এটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের মধ্যেই অনেকেই আছে যে মাদক ব্যবসার সাথে জড়িত, আপনার ডাইনিভাবে অনেকেই আপনি পাবেন এলাকাতে। তো সেই মাদক ব্যবসার বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আমার প্রশ্ন সেইটা। আপনার এলাকাতে অনেক যুবক আছে মাদক খাচ্ছে, সেবন করছে, তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? শুধু আইন শৃঙ্খলা বাহিনীর দিকেই আপনারা পয়েন্ট আউট করেন যে আইন শৃঙ্খলা বাহিনী মাদক বন্ধ করবে। এটা কিন্তু একটা ভুল জিনিস। আমরা চেষ্টা করছি, আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে আমরা 100 না 200% চেষ্টা করতেছি এই মাদক কিভাবে বাংলাদেশে বন্ধ হয়। কিন্তু যতদিন এটা ডিমান্ড বন্ধ না হবে ততদিন সাপ্লাই থাকবে, এবং এইটার জন্য আমাদের বাহিনীগুলোকে সুসংহত করা হচ্ছে, আধুনিক যন্ত্রপাতি দেওয়া হচ্ছে, আরো আপডেটেড যন্ত্রপাতি আমাদের দেশে আসবে। আমরা চেষ্টা করব এইটাকে যত কমিয়ে রাখা যায়। কিন্তু যদি নির্মূল যদি বলেন, এটা একটা সমন্বিত উদ্যোগ, এটা একটা সামাজিক উদ্যোগ। এই সামাজিক উদ্যোগ আমি আহ্বান করবো আপনাদেরকে এই সামাজিক উদ্যোগটা সবাই মিলে নেওয়ার জন্য, তাহলেই মাদককে বন্ধ করা যাবে। আমরা যে প্রচেষ্টা করছি সেইটাও লাভবান হবে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আর আর দুইটা প্রশ্ন নিব, অনলি 2 কোশ্চেন্স। আর দুইটা প্রশ্ন নিব, দুইটা। আমি একটু সবাই সাইলেন্ট